এত কিছু থাকতে এত ত্যাগ তিতিক্ষা করে এই রাজনীতিটাকেই কেন বেছে নিলেন? আমরা তো চাকরির কোটা ব্যবস্থা বাতিলের জন্য সংস্কারের জন্য 2018 সালে আন্দোলনে আমরা আসি। সে আন্দোলনের পরবর্তী সময়ে দীর্ঘ সময় শেখ হাসিনার ক্ষমতায় ছিল। তো আমরা আন্দোলনে নাম লেখানোর পরে আমাদের জন্য চাকরি পাওয়া অনেক কঠিন ছিল। যেমন এসআই নিয়োগে আমি আপনার ভাইবা পর্যায়ে গিয়েছিলাম, 3বার ভেরিফিকেশন হয়েছিল, তারপরে সেখানে চাকরি হয়নি। এরকম 10-12টা গভর্নমেন্ট চাকরির যেগুলো আমাদের সম্ভাবনা ছিল, দেখেছি এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে উঠেছে। নতুন সময়ের বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি। আর আমার সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সবার পরিচিত, খুব পরিচিত মুখ, পরিচিত নাম এবং আমরা তরুণ রাজনীতিবিদ বলতে পারি এবং ত্যাগী রাজনীতিবিদ যার নামের পূর্বে বসাতে পারি আমরা খুব সহজে। তিনি হচ্ছেন আমজনতার তারেক ভাই। জি, ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, প্রথমে আপনার কাছে আমার ব্যক্তিগতভাবে বলেন দর্শকদের প্রশ্ন যে আপনি এত কিছু থাকতে এত ত্যাগ তিতিক্ষা করে এই রাজনীতিটাকেই কেন বেছে নিলেন? আমরা তো চাকরির কোটা ব্যবস্থা বাতিলের জন্য সংস্কারের জন্য 2018 সালে আন্দোলনে আমরা আসি। সে আন্দোলনের পরবর্তী সময়ে দীর্ঘ সময় শেখ হাসিনার ক্ষমতায় ছিল। তো আমরা আন্দোলনে নাম লেখানোর পরে আমাদের জন্য চাকরি পাওয়া অনেক কঠিন ছিল। যেমন এসআই নিয়োগে আমি আপনার ভাইবা পর্যায়ে গিয়েছিলাম, 3বার ভেরিফিকেশন হয়েছিল, তারপরে সেখানে চাকরি হয়নি। এরকম 10-12টা গভর্নমেন্ট চাকরির যেগুলো আমাদের সম্ভাবনা ছিল, দেখেছি এটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে উঠেছে। তো এরকম পরিস্থিতি তো ছিলই। আর আমরা কোটা আন্দোলনের পরে অনেকগুলো সমসাময়িক সময়ে জনগণের দাবিকে নিয়ে কেন্দ্র করে কাজ করছিলাম। সেই জায়গা থেকেই রাজনীতির সাথে মিশে যাওয়া, রাজনীতিতে আসা না, মানে একটা প্রেক্ষাপট থেকে আরেকটা প্রেক্ষাপট, আরেকটা প্রেক্ষাপট থেকে আরেকটা প্রেক্ষাপট, কখন এইখানে রাজনীতির ভিতরে ঢুকে গেছি নিজেরাও টের পাইনি। আচ্ছা, তো আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম বা দর্শকদের প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি নিজেকে সব থেকে গরিব প্রার্থী হিসেবে প্রচার করছেন বা বলছেন, এটা কি আসলে বাস্তবিক অর্থে গরিব নাকি এটা রাজনৈতিক কোনো কৌশল? রাজনৈতিক কৌশল বলতে হলফনামাতে যেভাবে নিজের সম্পদ দেখাতে বলা হয়েছে। জি, আমি যে অফিসে বসে আছি এটা আমাদের সভাপতি জামান সাহেবের অফিস। আচ্ছা, তিনি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে এখানে বসার জন্য জায়গা দিয়েছেন। আচ্ছা, আর আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই বেঁচে আছে। তো এটা একটা আইনগতভাবে তাদের সম্পদ, তো আমাদের সম্পদ না। জি, ঠিক আছে, ব্যক্তিগত জীবনে আপনার আমার হাতে যে মোবাইল ফোনটা আছে ওটাকে আমার সম্পদ বলতে পারেন। জি, হ্যাঁ, তারপরেও কিছু সম্পদ এখানে দেখানো হয়েছে, আমি এটা ক্যালকুলেট করেছি কি কি আছে, সেই অনুযায়ী 5,000 টাকা করও দিয়েছি আমি আচ্ছা, ইনকাম ট্যাক্সের বিষয়ে। এই আর কি। এখানে গরিব থাকাটা অনেক কঠিন। গরিব থাকা মানে তো লোভ ত্যাগ করা। হ্যাঁ, আমরা ওই সিজনাল ফ্রুট ব্যবসা করি, সিজন আসলে একটু মধু বিক্রি করি। এখান থেকে একটা গড় আয় আমরা দেখানোর চেষ্টা করেছি যে কতটুকু প্রফিট হলো। সেখানে 35,000 টাকা 30,000 টাকার মতো একটা অ্যামাউন্ট। তো এইটুকু দিয়েই যে ব্যবস্থাপনা বন্দোবস্ত। আর আরেকটা যেটা সাংগঠনিক ভাবে রাজনৈতিক ভাবে ব্যয় করি, আমার দলের যেটা ব্যয় হয় ওইটা তো আমার মানে ব্যক্তিগত ব্যয় না, ব্যক্তিগত আয়ও না। ওইটাকে কি আমি নিজের আয় হিসেবে দেখাতে পারি? না, দেখাতে পারি না। সেটাও একটা বিষয়। প্রত্যহই রাজনৈতিক দলের কাজে আমার প্রচুর ব্যয় হচ্ছে, সেগুলো আমাদের শুভাকাঙ্ক্ষীরা প্রোভাইড করছে, দলের ফান্ডে জমা আছে। আমার আয়ের জায়গা থেকে, খুব ব্যক্তিগত জায়গা থেকে যে আয়, সেগুলো খুব লিমিটেড, হ্যাঁ, খুব ছোট। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাচ্ছি, এই আমজনতা নাম, এই আপনার দলটির নাম আমজনতা কেন? এটা কি থেকে বা এই নামটি কে দিয়েছে? জি, আমাদের শাপলু ভাই নামে একজন আছে, আবু মুস্তাফিজ শাপলু। তিনি এই নামটার নামকরণ করেছিলেন। তো আমি জানতাম না এটা উনি নামকরণ করেছেন। বেসিক্যালি পিনাকি ভট্টাচার্য, তার মুখ থেকে আমরা প্রথম শুনি, কিন্তু পরবর্তীতে শাপলু ভাই জানান যে তিনি এটা বলেছিলেন। পরবর্তীতে পিনাকি এটা শুনে আমাদেরকে বলেছিল, সেই রকম একটা বিষয়। ওইখান থেকে আমজনতা দল, আমাদের আরো অনেকগুলো নামে অপশনে ছিল, শুধু এটা না। তার মধ্যে আবার আমাদের অভ্যন্তরীণ ভোটাভুটি হয়, সেখান থেকে এই নামটা গৃহীত হয়। আচ্ছা, আমরা শুনি প্রত্যেকটি সফল ব্যক্তি বা প্রত্যেকটা
প্রত্যেকটা পুরুষ মানুষের পেছনে তার একজন নারী থাকে। আপনার সম্প্রতি বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় আছে যেগুলিতে দেখা গেছে যে আপনার লাইফ পার্টনার আপনার পাশে খুব শক্তভাবে থাকে। আপনি তাকে নিয়ে যদি কিছু বলতেন, রাজনীতিতে তার কতটুকু অবদান, আপনাকে সে কিভাবে মনোবল যোগায়? একজন রাজনৈতিক কর্মীর প্রধান যে প্রয়োজনীয় বিষয় তার আশেপাশের মানুষগুলো তার চলার পথটা যেন কঠিন করে না দেয়। জি। হ্যাঁ, আমার ওয়াইফ আমার চলার পথে বাধা দেন না, বাধাগ্রস্ত করেন না, এটাই সবচেয়ে বড় সহযোগিতা। যেটা বাধা দিতে পারতেন, তার পছন্দ অপছন্দ বা এটাকে শক্ত করা, এটা উনি করেন না। এটার ফলে এটাই একটা বড় সহযোগিতা। এই জায়গা থেকে অনেকটা সাংসারিক জীবনে অনেক পেরেশানি থাকে, সেই পেরেশানি গুলো তার পক্ষ থেকে খুব কম আসে। অথবা আমারও কোনো ভুল ভ্রান্তি হলে সেটাকে সহজভাবে নেয়। এই কিছু মিলিয়ে এই রাজনৈতিক পথ চলাটা সহজীকরণ করার ক্ষেত্রে তার বড় একটা অবদান রয়েছে, যে তিনি অনেক ছাড় দেন, রিল্যাক্স করে রাখেন। আর অন্যভাবে অর্থনৈতিক ভাবেও তার পরিবার তো বেশ সচ্ছল পরিবার, এখন থেকে না অনেক আগে থেকে। করোনা সংকটের মধ্যে তাদের পরিবারের পক্ষ থেকে নিয়মিত তাদের এলাকায় খাবার রান্না, মানুষের জন্য নিয়মিত বিতরণ, এই কাজগুলো হতো। ওই জায়গা থেকেও বিপদে আপদে শ্বশুরবাড়ি থেকে অনেক সাপোর্ট পাই। আচ্ছা, মানে জামাইদের খুব কম শ্বশুরবাড়ির প্রশংসা শুনতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। আপনার থেকে শুনে ভালো লাগলো। একটা বিষয় জানার ছিল যে রাজনীতিতে আসার পর আপনার রাজনীতি নিয়ে দীর্ঘমেয়াদী কি কি পরিকল্পনা আছে? রাজনীতি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জায়গাতে আমি যেটা মনে করি, দেশটা কেউ চালায় না, দেশের এমনি চলে। হ্যাঁ, দেশটা মানে সবাই ভোগ করতে চায়। জি। হ্যাঁ, কেউ এখানে ব্যবসা বাণিজ্য যা বলেন না, আমরা যেই রাজনৈতিক অংশীদারিত্ব বলি, সহযোগিতা হলো অসহযোগিতা না করা। রাজনীতিবিদরা ব্যবসা বাণিজ্যে অসহযোগিতা করেন। যেমন এই গণঅভ্যুত্থানের পরে 353টা গার্মেন্টস বন্ধ হয়েছে, এটার মধ্যে রাজনীতির একটা বড় অবদান আছে। 10টা গার্মেন্টস চালু না করতে পারলেও 353টা বন্ধ করা হয়েছে। বিভিন্নভাবে তারা এই সময় যেহেতু 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ব্যবসায়ীরা নিজেদের ব্যবসা রক্ষা করার জন্য আওয়ামী লীগে যোগ দিয়েছে, আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি তুলেছে সুরক্ষার জন্য। সেগুলোকে কেন্দ্র করে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে মব সৃষ্টি হয়েছে, তাদেরকে দুশ্চিন্তায় রাখা হয়েছে। এটা ব্যবসার জন্য একটা প্রতিকূল পরিবেশ ছিল। তো দীর্ঘমেয়াদী পরিকল্পনার জায়গায় আমি সবসময় কাজ করি যে আমাদের ব্যবসায়ীদের পথ চলা যেন সহজ হয়, তারা যেন হয়রানির শিকার না হয়, সেজন্য কথা বলি। গাজী গ্রুপ আমার সাথে কোনো সম্পর্ক নাই, কোনো সময় তাদের সাথে প্রাতিষ্ঠানিক মানে কোনো কথা কোনোদিন বসি নাই, বাট তাদের যখন আগুনে পুড়ে যায়, আমি পুড়াই দেওয়া হয়, আমি খুব প্রতিবাদ করেছি। তাদের যখন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিল তখনও প্রতিবাদ করেছি। নাসা গ্রুপের ওনার সাথে আমি কখনো বসিনি, হ্যাঁ, ওনাদের সাথে সামনে কোনোদিন দেখা হয়নি, ফোনেও কথা হয়নি, বাট তাদের মালিককে যখন গ্রেপ্তার করা হলো রাজনৈতিক ট্যাগ দিয়ে, তো ব্যবসায়ীরা এখন যারা আছে, যারা ব্যবসা করতেছে, তারা রাজনৈতিক ভাবে সমন্বয়কদের সাথে যোগাযোগ রাখেনি, ছবি তোলেনি। আবার সামনে বিএনপি আসবে, বিএনপির সঙ্গে ছবি তুলবে না। রাজনীতির সাইকেলটাই এরকম যে 5 বছর যে দল ক্ষমতায় থাকবে তাদের সঙ্গে ব্যবসায়ীরা অ্যাডজাস্ট করে ব্যবসা বাণিজ্য করবেন। এভাবেই সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা বাণিজ্য হয়। সেই জায়গা থেকে আমার রাজনৈতিক লক্ষ্য হলো, যদি ব্যবসা বাঁচে তাহলে দেশ বাঁচবে। আমি সহযোগিতা করে যাব আমার জায়গা থেকে কোনো ব্যবসায়ী বা কেউ ক্ষতিগ্রস্ত হলে। আর নিরাপদ রাজনীতির জায়গা থেকে দেখেন যে রাজনীতিতে প্রচুর প্রতিপক্ষ একই দলের মধ্যে ছুরি মারছে, বন্দুক দিয়ে গুলি করছে, মানে রাজনীতিবিদদের জীবনটা অনেক অনিরাপদ। এই জায়গা থেকে নিরাপদ রাজনীতির জায়গাটা কিভাবে হয় সেই জায়গা থেকে কাজ করার জন্য চেষ্টা করব। আর আমাদের বাংলাদেশটা সাম্রাজ্যবাদী শক্তিগুলো দ্বারা খুব প্রভাবিত। বিদেশি শক্তি, এদিকে আমেরিকার নজর, রাশিয়ার নজর, চাইনিজের নজর, ভারতের নজর। এই বদ নজর থেকে কিভাবে দেশকে বাঁচায় রাখা যায় তার জন্য আমরা গবেষণা করি, চিন্তা করি। আমরা দেখেন আমাদের বন্দরটা বিদেশিদের দেওয়ার জন্য খুব তৎপর। আমরা যেটা অনুধাবন করি, এই বন্দর দিয়ে আমাদের দেশের জন্য বিভিন্ন প্রযুক্তি আসবে, কৌশলগত লেনদেন হবে। সেটা ইরানের মাধ্যমে হতে পারে, রাশিয়ার মাধ্যমে হতে পারে, মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে বন্ধুত্ব হতে পারে। কিন্তু বন্দরটা যদি বিদেশিদের হাতে থাকে তাহলে তো আমাদের এখানে কোনো কিছু গোপনে আমরা যদি আনি, তাহলে তো সেটা আমেরিকা বা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো
আধিপত্যবাদী শক্তিগুলো জেনে যাবে। জেনে গেলে আমাদেরকে আমাদের উদ্দেশ্য বাস্তবায়নে তারা এগোতে দেবে না। তো এই বিষয়গুলো আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করছি, চিন্তা ভাবনা করছি কিভাবে এগোনো যায়, নাগরিকদের বোঝানোর চেষ্টা করছি। কঠিন হচ্ছে এটা, তারপরেও আমরা এই লড়াইটা করছি। আচ্ছা, আর একটা জিনিস জানার ছিল, সম্প্রতি যে একটা ভয়াবহ একটা দিক নিচ্ছে সেটা হচ্ছে মব। সেটার আমরা মনে হয় ভয়াবহ দিকটাই দেখছি বেশি, কারণ আইনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ অনেকটাই কমে যাচ্ছে বলতে পারি। তা না হলে আমরা যখন যেভাবে কারো প্রতি প্রতিহিংসা থেকে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে মানুষ যে কোনো সিচুয়েশনে মব তৈরি করে ফেলছে, এই মবটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মব সৃষ্টিতে চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, যেমন গুলশানে যে মবের কারণে 2 জন সমন্বয়ক আটক হলো, অপু সহ, এদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখেন, খুব ছোট পরিবার এবং এত লো লেভেল থেকে উঠে আসছে। তো এটা একটা আদর্শ, যারা মবের মাধ্যমে অর্থ আয় করে, হ্যাঁ, তারা ওই ধরনের পরিবার থেকে উঠে আসছে। আপনি চাইলেই এরা থেমে যাবে, এদের লজ্জা শরম নাই, মানে এরা শরম করে না। তো এটা তাদের আয়ের উৎস হিসেবে বানিয়ে নিয়েছে গণ অভ্যুত্থানের পরে। জুলাই গণ অভ্যুত্থান যদি খারাপ ট্যাগ পাই, সেটা আমরা যারা সমালোচনা করেছি সরকারের, সেটার কারণে খারাপ ট্যাগ পাইনি। এটার কারণে কি বা হয়, রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষে বলবেই, কিন্তু সত্যিকার অর্থে কালিমা লেগেছে মব সৃষ্টির মাধ্যমে। বিয়ের বাড়িতে মব সৃষ্টি করতেছে, তাই না? তারপরে গত কয়েকদিন আগে দিনাজপুরে এনসিপি সমন্বয়ক তারা কয়েকজনকে এলাকাবাসী মিলে আটক করে পুলিশে দিল। তারা একটা বাসায় মব সৃষ্টি করে চাঁদাবাজি করতে গিয়েছিল। মিরপুরে একটা মব সৃষ্টি করে গিয়ে এই বিষয়গুলো যে প্রকাশ পাচ্ছে, এগুলো সত্যিকার অর্থেই আমাদেরকে লজ্জা দিচ্ছে। গণ অভ্যুত্থানের পক্ষে যারা আমরা অবস্থান নিয়েছিলাম, যে আমাদের তো উপহার দেওয়ার কথা ছিল সুন্দর একটা দেশ, সেখানে আমরা এই ধরনের মব ডেভেলপ করছি। আচ্ছা, সর্বশেষ যেটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি নতুন সময়ের মাধ্যমে আপনার ঢাকা 12 আসনের জনগণকে বা ভোটারদেরকে কোনো বার্তা দিতে চান কিনা? না, এখন তো ভোট চাওয়া নিষেধ 21 তারিখের আগে। ভোট চাইলেন না, কোনো বার্তা দিলেন? ভোট চাওয়া তো নিষেধ, তারপরেও ঢাকা 12তে আমি নির্বাচন করছি, এটা তো বলা অন্যায় না যে আমি এখানের একজন প্রার্থী। প্রতীক বরাদ্দর পরে প্রতীক নিয়ে কাজ করা যাবে। ঢাকা 12 বিষয়ে এটা তো একটা শিল্প এলাকা, এখানে যে আমি ঘোরাঘুরি করলাম, দেখার চেষ্টা করলাম, 2 তলা 3 তলা টিনের ঘরের মধ্যে একটা ঘরে অনেকগুলো পরিবার থাকছে। তো আমার একটা ইচ্ছা আছে যে এইখানের আবাসন ব্যবস্থাপনা এমন হবে, যারা এখানে একটা শিল্প এলাকায় কাজ করে তাদের যদি থাকার একটা জায়গা হয়। হ্যাঁ, সেটা অনেক কঠিন না। যে শিল্প কারখানারা ব্যবসা করছে এখানে, তাদেরই ছোট একটা জমিতে একটা বহুতল বিল্ডিং হয়ে গেলেই মানে সেখানেই কর্মীরা থাকতে পারে। টিনের ঘরে ছিল সেটা, এটা খুব জটিল হবে না। আমার এখানে মানুষদের জন্য এই জায়গাটা, এই আবাসন নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে। আরেকটা বিষয়ে কাজ করার ইচ্ছা আছে, এখানে নিরাপদ পানির সংকট রয়েছে। তো এইটা নিয়ে আমি কাজ করব ইনশাল্লাহ। আমার নিরাপদ পানি, গ্যাসের সংকট রয়েছে, কিভাবে শিল্প এলাকায়, শিল্প কারখানাগুলোতে গ্যাস যদি সংকট থাকে তাহলে উৎপাদন হবে কিভাবে, উৎপাদন না হলে বেতন দেবে কিভাবে, এগুলো নিয়ে কাজ করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে প্রচুর রাজনৈতিক প্রভাবের কারণে দখলদারিত্ব অনেকগুলো বিষয় কাজ করে, যার ফলে এখানের বাসিন্দাদের জীবন অনিরাপদ হয়ে পড়ে, এক পক্ষ আরেক পক্ষ। তো রাজনৈতিক ভারসাম্যের মাধ্যমে সবার জন্য নিরাপদ তেজগাঁ, নিরাপদ তেজকুনিপাড়া, নাখালপাড়া, ইস্কাটন, মগবাজার, এদিকে মধুবাগের কিছু অঞ্চল আছে, ইন্দিরা রোড, একটা ভালো পরিবেশ উপহার দেওয়া সম্ভব। আমি এখানে পুলিশ প্রশাসন সবার সাথে বসেছি, কথা বলতেছি, তারা হেল্প করতে চাচ্ছে। নির্বাচিত হইলে এই এলাকার মানুষকে একটা আমার আমার ছায়াতলে নিরাপদে রাখার চেষ্টা করব সবাইকে। ধন্যবাদ।